প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বিএমটি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন, আপনাদের একটা ভয়ের বিষয় হচ্ছে কি হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2। এই বিষয়ে যদি সহজে পাশ করতেছেন, একেবারে সহজ একটা অঙ্ক। আপনাদের সূত্র নিয়ে আগে আলোচনা করছে, এখন একটা অঙ্ক কীভাবে একটা অঙ্ক করলে পৃথিবীতে যত অঙ্ক আছে বিএমটি দ্বাদশ শ্রেণী সব অঙ্ক পারা যাবে। একটু দেখেন যে আপনার একটা অঙ্ক রাজু অ্যান্ড কোংয়ে কী দেওয়া আছে, 2025 সালে উদ্বৃত্ত সম্পত্তি, এখানে আছে দায় ও মূলধন, এখানে আছে কি সম্পত্তি আছে। এখানে বলছে কি যে কিছু সম্পত্তি এবং দায় দিয়ে দিয়েছে, পরে অন্যান্য তথ্য দেওয়ার পরে বলছে কি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, চলতি মূলধন, প্রাপ্য হিসাব, আবর্তন অনুপাত, মজুদ আবর্তন, দায় মালিক অনুপাত, সব অনুপাত দিয়ে দিয়েছে। যাই হোক, এই অঙ্কে তো এত বড় তো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে 4টে বা 5টা আইটেম। তাই একটু দেখি যে এখানে সম্পত্তি আমরা প্রথমে চলতি অনুপাত করতে পারছি, এটা লিখলাম চলতি অনুপাত, দাগ নাম্বার লিখলাম যে 7 নং প্রশ্নের উত্তর। 7 নং প্রশ্নের উত্তর লেখার পরে এরপর আর কিছু লেখা লাগবে না, এরপর দাগ নাম্বার দেওয়ার পরে এরপর আমরা শুরু করে দেবো। 1 নম্বর লাগবো কি চলতি অনুপাত। চলতি অনুপাত লেখার পরে একটা জিনিস দেখি, চলতি অনুপাতের সূত্র আছে চলতি সম্পত্তি বা চলতি দেয়। এখানে চলতি সম্পত্তি কি আছে, এই মজুদ পণ্য থেকে শুরু করে এখানে যেগুলো দেওয়া আছে সব চলতি হতে 1 2 3 4 5 6 সব সারের নাম লিখবো। হাতে নগদ, ব্যাংক জমা, দেনা আদার, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, অগ্রিম খরচ, এই সব খরচের টাকার নাম এদিকে লিখবো। এবার দায় আছে কি, দায় আছে পাওনাদার, আছে ব্যাংক জমা অতিরিক্ত, প্রদ হিসাবে, এই 3টে আছে। এই দায়গুলোর নাম লিখবো। দায়গুলো লেখার পরে সেই টাকাগুলো লাগবো। দেখা যাচ্ছে হাতে নগদ এখানে কত আছে সেই টাকাটা লিখবো। এই হাতে নগদ আছে কত, 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা। এরপরে ব্যাংক জমা কত আছে, ব্যাংক জমা আছে 20,000 টাকা। আচ্ছা, আপনি যদি এই সিরিয়ালে লেখেন যে মজুদ পণ্য, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, প্রাপ্য বিল, এই খরচগুলোর নাম পরপর যদি লেখেন, এই খরচের টাকা এই করা টাকা পরপর লিখতে পারবেন। তাহলে এই টাকাগুলো যদি যোগ করি, তাহলে 40 আর 30 70 আর 20 কত, 90, 1,30,000, 40, 50, তাহলে 1.5 লক্ষ টাকা। তাহলে উপরে যোগ করলে কত লক্ষ টাকা হবে, 1.5 লক্ষ টাকা হবে। আমরা কিন্তু এইগুলো যোগ করবো, এখানে যোগ করবো, এখানে পরপর এই টাকা যোগ, এই টাকা যোগ, সব যোগ করবো। নিচে এই টাকা যোগ, এই টাকা, এই যে দায়গুলো দেওয়া আছে, এই 3টে টাকা আমরা যোগ করবো। যে 30,000 যোগ 10,000 যোগ 10,000, তাহলে যোগ করলে কত হাজার হবে, 50,000 হবে। তাহলে আমাকে উপরে হয়েছে কয় লক্ষ টাকা, 1.5 লক্ষ, আর নিচে এসে কত, 50,000। তাহলে কাটাকাটি করলে 3:1 হবে, 3:1 হবে। এর পরবর্তীতে আমরা একটা দেখি যে আমাদের কি দেওয়া আছে, তারল্য অনুপাত, তড়িৎ অনুপাত, এখানে বলেছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত সূত্র আছে তড়িৎ সম্পত্তি বা তড়িৎ দেয়। তড়িৎ সম্পত্তি চলতি সম্পত্তি, তাহলে চলতি সম্পত্তি আমরা করে পাইছি কত, 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা থেকে অগ্রিম খরচ আর হচ্ছে মজুদ পণ্য, এই দুটো বাদ যাবে। তাহলে অগ্রিম খরচ আছে আমাদের অঙ্কে কত টাকা, 10,000 টাকা, মজুদ পণ্য আছে 40,000 টাকা। তাহলে আমরা এই টাকাগুলো বাদ দেবো, এখান থেকে বাদ দেবো যে 10,000, একটা হচ্ছে 40,000, আট আছে কত, 10,000 দিলাম বাদ। এবার দায় আছে কত, 50,000 টাকা। চলতি দায় কত আছে, 50,000, তার থেকে ব্যাংক জমা অতিরিক্ত বাদ দেবো। এই ব্যাংক জমা অতিরিক্ত কত আছে, 10,000 টাকা আছে, লেখবো সেই 10,000 টাকা। নিচে আমরা সেই 10,000 টাকা লেখার চেষ্টা করবো, -10,000। তাহলে উপরে যোগ বিয়োগ করলে কত টাকা হবে, 1 লক্ষ টাকা, আর নিচে যোগ বিয়োগ করলে কত হবে, 40,000 টাকা। তাহলে অনুপাত করলে কত হবে, 2.5 কত, 1। এরপরে পরবর্তীতে দেখি যে মোট লাভ অনুপাত। আমাদের অঙ্কে মোট লাভ কোথায় দেওয়া আছে আর বিক্রয় কোথায় দেওয়া আছে, আগে সেটি লেখার চেষ্টা করব। আমাকে অঙ্কে এখানে মোট লাভ দেওয়া আছে, এই যে উপরে মোট লাভ দেওয়া থাকবে, নিচে মোট লাভ দেওয়া আছে কত, 50,000, আর বিক্রয় দেওয়া আছে কত, 2 লক্ষ। বিক্রয় দেওয়া আছে 2 লক্ষ, তাহলে মোট লাভ আছে 50,000, আর বিক্রয় দেওয়া আছে কয় লক্ষ, 2 লক্ষ। এরপরে গুণ হচ্ছে কত, 100। ক্যালকুলেশন করলে কত হবে, 25% হবে। 25% না, 50% হবে না, 25% হবে, ঠিক আছে, 25%। এর পরবর্তীতে কি আছে, নিট লাভ। নিট লাভ আমাকে অঙ্কে 30,000 টাকা দেওয়া আছে। তাহলে 30,000 ভাগ হচ্ছে কত, 2 লক্ষ। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবেন, যে পার্সেন্ট আসবে সেই পার্সেন্ট লিখবেন। 16.67 বা সামথিং যা আসতে পারে, ভুল হতে পারে উত্তরটা, ঠিক আছে। কার্যকরী মূলধন, চলতি সম্পত্তি আমরা বের করছিলাম কত, ওই যে উপরে বের করছিলাম 1.5 লক্ষ, তাহলে লিখবো কত, 1.5 লক্ষ। সম্পত্তি দায় আছে কত, 50,000, ভাগ হচ্ছে কত, 50,000। তাহলে উপরে 1.5 লক্ষ থেকে 50,000 বাদ দিলে থাকে কত, 1 লক্ষ, ভাগ হচ্ছে 50,000। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, 2 কত, 1। এর পরবর্তীতে দেখেন দেনাদার আবর্তন আছে। দেনাদার আবর্তনের সূত্র আছে কি, যে উপরে হচ্ছিল নিট বিক্রয়। নিট বিক্রয় আমরা বের করছিলাম কত, 2 লক্ষ টাকা আমাকে দেওয়া আছে, আর দেনাদার যে টাকা থাকবে সে টাকা লাগবে। দেনাদার একেবারে উপরে দেখি, যে টাকা থাকবে সে টাকা লাগবে। তো 50,000 হলো 50,000 লাগবো, 60,000 হলো 60,000 লাগবো।
দেনাদার কত আছে একটু দেখি, লক্ষ্য করি। এই যে দেনাদার আছে 40,000 টাকা, 40,000 লিখবো। তাহলে এখানে 40,000 লিখলাম, 40,000 লিখলাম। তাহলে 40,000 দিয়ে ভাগ দিলে হইলো 5 বার। কেন উত্তর বার কেন হবে? কারণ কি এখানে আবর্তন বলছে, তাহলে আবর্তন থাকলে বার হবে। এই যে অনুপাত, অনুপাতে যদি 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজ হবে। পরবর্তীতে আর একটা আছে মজুত আবর্তন অনুপাত। তাহলে মজুত আবর্তন অনুপাতে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে একটা সূত্র আছে যে বিক্রয় মাইনাস হচ্ছে মোট লাভ, মোট লাভ ভাগ হচ্ছে কত গড় মজুত বা মজুত পণ্য। মজুত পণ্য, মজুত পণ্য 40,000 টাকা আমরা আগে পাইছিলাম। তাহলে বিক্রয় আছে 2 লক্ষ টাকা, আর আমাকে অঙ্কে মোট লাভ আছে 50,000 টাকা, আর তার সাথে মজুত পণ্য 40,000 টাকা দেওয়া আছে। ক্যালকুলেশন করলে কত হবে? 1.5 লক্ষ টাকা হবে, আর ভাগ হচ্ছে 40,000 টাকা। এবার ক্যালকুলেশন করলে যাবে সেই বার হবে উত্তর, যা হবে সেটা বার হবে। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া উত্তর করা সম্ভব না। দায় মালিকানা অনুপাত বৈধ দায় ভাগ মালিকানা তহবিল। বৈধ দায় আমাকে হচ্ছে কি কি দায়, আর মালিকানা তহবিল কি কি, আমি সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে বৈধ দায় অঙ্কে দায়, দায় সমূহতে, দায় সমূহতে একটু লক্ষ্য করি। বৈধ দায় হচ্ছে এইগুলো, আর মালিকানা তহবিল হচ্ছে এইগুলো। তাহলে এইটুক এই কোটা টাকা ভাগ হচ্ছে ওই কোটা টাকা, যা হবে সেটাই হবে উত্তর। উত্তর হবে ইস্টু। পরীক্ষায় তো একটা অঙ্ক ডেমো দিলাম, পরীক্ষায় একেবারে সহজ একটা অঙ্ক, 4-5টা অঙ্ক, এ কোনো অঙ্কের ভিতর পড়ে। এই যে মজুত পণ্য এটি সম্পত্তি, প্রাপ্য হিসাব এটি সম্পত্তি, নগদ তহবিল এটি সম্পত্তি, প্রদ হিসাব দায়, ব্যাংক জমাতিরিক্ত দায়। এর পরবর্তীতে আমাদের সম্পত্তি এবং দায় নির্ধারণ করার পরে আমাদের করতে বলছে চলতি অনুপাত। তাহলে চলতি সম্পত্তি বা চলতি দায়, তাহলে চলতি সম্পত্তি আছে 3টে, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল। এখানে লাগবো যে মজুত পণ্য যোগ প্রাপ্য হিসাব, আর একটা হচ্ছে কি নগদ তহবিল, খুব সম্ভবত নগদ তহবিল, নগদ তহবিল, তহবিল। এবার দায় আছে কি ব্যাংক জমাতিরিক্ত আছে, প্রদ হিসাব, প্রদ হিসাব আর ব্যাংক জমাতিরিক্ত, প্রদ হিসাব আর একটা আছে কি প্লাস ব্যাংক জমাতিরিক্ত। প্রথমে অনুপাতের সূত্রটা লিখবো, লেখার পরে সম্পত্তিগুলো কি কি অঙ্কে আছে, চলতি সম্পত্তি সেগুলো লিখবো, চলতি দায়গুলো নিচে লিখবো। এরপরে কি করব, এরপরে ওই টাকাগুলো আমরা লেখার চেষ্টা করব। এই টাকাগুলো যদি লিখি পরবর্তীতে আমরা কিন্তু পেয়ে দেবো, কি পাবো, এর যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা পেয়ে দেবো। এই মজুত পণ্য টাকাগুলো লিখবো, এই যে 1 টাকা 1 টাকা 1 টাকা, এই 3টি টাকা যোগ করব, যোগ করার যে টাকা হবে এই 2টি টাকা যোগ করবো। মনে করো উপরে 2 লক্ষ টাকা হলো, আমরা অঙ্ক থেকেই করি। অঙ্কে কি দেওয়া আছে, মজুত পণ্য আছে 80,000 টাকা, লিখলাম 80,000। এরপরে প্রাপ্য হিসাব আছে কত 20,000, লিখলাম 20,000। এবার কি আছে, নগদ তহবিল আছে কত 80,000, লিখলাম 80,000। দায় কি কি আছে, প্রদ হিসাব আছে 20,000, এটা কত আছে 10,000 আছে, লিখলাম 10,000। এবার ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আমরা লিখবো। 1,60,000, 1,80,000 ভাগ হচ্ছে 30,000, করলে কত আছে 6 সবসময় নিশ্চয়ই 1 হবে। কেন হবে, অনুপাত কইছে এই কারণে। তার তড়িৎ অনুপাতের সেম সূত্র, যে চলতি সম্পত্তি, তড়িৎ সম্পত্তি বা তড়িৎ দায়, পরে লিখবো কি চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য, এখানে কিন্তু অগ্রিম খরচ নাই, আর নিচে আছে চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। এবার এই টাকাগুলো লিখবো, এই টাকাগুলো কি কি আছে, চলতি সম্পত্তি আছে, দেখা যাচ্ছে কি যে এই যে বাইর করছি কত 1,60,000 না 1,80,000। তার থেকে মজুত পণ্য কত টাকা আছে, এই মজুত পণ্য টাকা আছে 80,000, বাদ দিলাম 80,000। দায় আছে 30,000, ব্যাংক জমাতিরিক্ত আছে 10,000। ক্যালকুলেশন করলে যা হবে তাই। তাহলে উপরে হলো 1,00,000 টাকা আর নিচে হলো 20,000 টাকা। তাহলে করলে কত হয়, 5:1 হয়। এই 5:1 হবে উত্তর। কার্যকরী মূলধন সেম ভাবে চলতি সম্পত্তির টাকা লাগবো, কত টাকা চলতি সম্পত্তি পাইছিলাম 1,80,000, বিয়োগ হচ্ছে 30,000, ভাগ হচ্ছে 30,000। ক্যালকুলেশন করলে যা হবে তাই উত্তর। বিক্রিত পণ্যের ব্যয় আমাকে যদি অঙ্কে না থাকে, তাহলে বিক্রয়ের টাকা থাকলে আমরা বিক্রয়ের টাকা লিখবো। আমাকে অঙ্কে কি বিক্রয়ের টাকা আছে, এই যে বিক্রয়ের টাকা আছে 15,000, তাহলে উপরে লিখবো 15,000, আর মজুত পণ্য টাকা লিখবো 80,000, তাহলে উপরে 15,000 লিখবো আর নিচে মজুত পণ্য টাকা লিখবো 80,000। ক্যালকুলেশন করলে যা হবে তাই। দেনাদার আবর্তন অনুপাতে উপরে লিখবো বিক্রয়ের টাকা 15,000, আর দেনাদারের টাকা ছিল 15,000, 15,000-কে 3 দিয়ে শূন্য, আর দেনাদার আবর্তন আছে 80,000। ক্যালকুলেশন করলে যা হবে তাই, ঠিক আছে, একেবারে সহজ। এই পরেরটাও দেখি,
দেনাদার, মজুত পণ্য, দেনাদার, ব্যাংক জমা, এগুলো সম্পত্তি, এইগুলো হচ্ছে দায়। আগের অঙ্ক পেয়েছেন। এর পরবর্তীতে আমাদের যেগুলো ক্যালকুলেশন করতে বলছে আমরা এই ক্যালকুলেশনগুলো করব, এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ক্লাসের যে ডেমো আছে এইগুলো যদি অঙ্কগুলো যদি বাসায় বসে করতে চান, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের পাঠাই দেবো এগুলো। এই ক্লাসটা দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।